দেখি কে জয়েন হওয়ার চেষ্টা করছে, তাকে জয়েন করে ক্লাসটা স্টার্ট করে দেবো। অশ্বতী। আচ্ছা, ঠিক আছে। শোনো, আমরা না ইডিয়ম পড়ছিলাম। তোমরা তো এর আগের ক্লাসে ছিলে কি ছিলে না জানি না। তো যাই হোক, আমরা কিছু ইডিয়ম করেছিলাম এর আগের দিন। হ্যাঁ, আজকে আমরা তার পরের থেকে কিছু ইডিয়ম করব। ধ্যান দিয়ে দেখো। তো দেখো, ইংরেজিটা না প্রথমে আমি তোমাদের বলি খুবই সহজ। অ্যাকচুয়ালি আমরা ইংরেজি পড়ি না, ইংরেজি চর্চা করি না, তাই আমাদের কাছে ইংরেজিটা খুব কঠিন মনে হয়। কিন্তু বাস্তবে সেরকমটা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে কি, ইংরেজি আলটিমেটলি চর্চা ছাড়া আর কিছু নয়। এবার ইংরেজি যে লিখে লিখে চর্চা করতে লাগবে এরকমও ব্যাপার নয়। ইংরেজি জাস্ট তোমাকে একটু ডিটেলে বিষয়টাকে বোঝার চেষ্টা করতে লাগবে। তুমি যদি একটু ডিটেলে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে যে তোমার কাছে ইংরেজি সহজ লাগতে শুরু করবে এবং একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। তো প্রথমে মন থেকে এই বিষয়টা বের করে নাও যে ইংরেজি টাফ সাবজেক্ট, এটা প্রথমে মন থেকে বের করে দিতে লাগবে, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমে আমি যেটা লিখছি, এটা আমাদের 17 নম্বর কোশ্চেন হবে। অলরেডি আমি 15টা কোশ্চেন 16টা কোশ্চেন আলোচনা করে দিয়েছি এর আগের শিটে। তোমাদের কাছে পিডিএফটা আছে কিনা জানি না, না থাকলে বলবে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমরা লিখবো কি, আগুনে ঘি ঢালা। শুনেছ সবাই? আগুনে ঘি ঢালা। আগুনে ঘি ঢালা বাংলায় বলা হয় আগুনে ঘি ঢালা। এটার মানে কেউ বলতে পারবে? এটা মানে কখন আমরা এই লাইনটাকে ইউজ করি? আগুনে ঘি ঢালা এই প্রভাবটাকে আমরা কখন ইউজ করি? কেউ আমাকে বলতে পারবে? এই প্রবাদটাকে আমরা কখন ইউজ করি, কেউ আমাকে বলতে পারবে কি? কেউ বলতে পারবে? আগুনে ঘি ঢালা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। রাগের সময় আরো কি করে দেওয়া, রাগের সময় আরো উস্কানি দেওয়া। মোট কথা হচ্ছে উস্কানি দেওয়া। এক কথায় বলতে গেলে উস্কানি দেওয়া। হ্যাঁ, ঠিক বলেছো। তো এটাকে ইংরেজিতেও আমাদের পড়তে লাগবে। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা ইংরেজিতেও পড়বো। এটা আমরা ইংরেজিতেও পড়বো। যেহেতু আমরা বাঙালি মানুষ, তাই আমরা কি করবো বলো তো, বাংলার সাথে সাথে ইংরেজি করব, নাকি ইংলিশ টু ইংলিশ করব। কেন বলো তো? ইংলিশ টু ইংলিশ আমি করালে করাতেই পারি, কিন্তু তাতে তোমাদের বেশি বেনিফিট হবে না। আমরা যেহেতু বাঙালি মানুষ, বাংলার সাথে বেশি পরিচিত, তাই বাংলার রেসপেক্টে যদি আমরা ইংরেজিটা করি না, মজাও আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিখতেও পারবো। তো যাই হোক, এটাকে বলা হবে অ্যাট ফুয়েল। মানে ইডিয়ম যেটা হয় ইংরেজিতে, সেটাকে বলা হয় অ্যাট ফুয়েল। অ্যাট ফুয়েল। অ্যাট ফুয়েল টু দ্য ফায়ার। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, এটা হচ্ছে ইডিয়ম। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। তো এই বিষয়টাকে বোঝানোর জন্য বা বোঝার জন্য আমরা এক কাজ করি, কিছু এক্সাম্পলের সাহায্য নিই। যেমন, তাহলে কিছু এক্সাম্পলস আমরা করি। এক্সাম্পল, প্রথম এক্সাম্পল আমি যেটা দিচ্ছি, শোনো ধ্যান দিয়ে। ধরো এরম হয় না, মানে দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, এই সময় পাশের থেকে আরেকজন এসে একটা বিদ্রুপাত্মক একটা মন্তব্য করে দিল, একটা সার্কাস্টিক কমেন্ট করে দিল, যার জন্য কি হয়ে গেল, তাদের মধ্যে ঝগড়াটা আরো বেশি বেড়ে গেল। তো সেই বিষয়টাকে আমরা কি করে লিখতে পারি, বা সেটাকে আমরা কি করে এই এই যে প্রবাদটা বা এই যে ইডিয়মটা ওই সেন্টেন্সের মধ্যে কি করে ব্যবহার করব, সেটা আমি করছি। দেখো, প্রথমে আমরা বাংলাতেই করি। তর্কাতর্কির তর্কাতর্কির মাঝে তর্কাতর্কির মাঝে তার বিদ্রুপাত্মক মন্তব্য তার বিদ্রুপাত্মক মন্তব্য মন্তব্য তার বিদ্রুপাত্মক মন্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে বলতে গেলে। আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে।
কাজ করেছে, আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। তো এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে কেমন লিখব? ইংরেজিতে যদি এটাকে আমরা লিখি তখন আমাদের এইভাবে লিখতে লাগবে, তার বিদ্রুপাত্মক মন্তব্য, এটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিই, তখন লিখব হিজ সার্কাস্টিক কমেন্টস, হিজ সার্কাস্টিক কমেন্টস, হিজ সার্কাস্টিক কমেন্টস কি করেছে? শুধুমাত্র কি করেছে? অনলি অ্যাডেড ফুয়েল, অনলি অ্যাডেড ফুয়েল, শুধু ফুয়েল অ্যাড করে দিয়েছে, অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার, অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার, অ্যাডেড ফুয়েল টু দ্য, তো এটা আমি বললাম না অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, তাহলে অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার ডিউরিং দ্য আর্গুমেন্টস, কখন এটা হয়েছে? তর্কাতর্কির মাঝে, তো এটাকে আমরা লিখব ডিউরিং দ্য আর্গুমেন্টস, ডিউরিং দ্য আর্গুমেন্টস। এবার তোমাদের মধ্যে অনেকে আছো, দাদা এই ইংরেজিটা পুরো সেন্টেন্সকে আমাদের পড়তে লাগবে এইভাবে? ব্যাপারটা এরকম নয়, আমরা বাংলা পড়ছি তার সাথে ইংরেজিতে আমরা সেন্টেন্সটার মিনিংটা লিখে নিচ্ছি, মানে সেন্টেন্স স্ট্রাকচারটা লিখে নিচ্ছি, সেটা আলাদা ব্যাপার। বাট এটা তোমার মিনিংটা বুঝতে পারলেই তুমি কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে। আমি একটু ডিটেল পড়াচ্ছি বোঝার সুবিধার্থে, আর নোটটাকে ঠিকঠাক করে তুমি যদি তৈরি করে নাও পরবর্তীকালে অনেক কাজে লাগবে ভাই। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি বিষয়টাকে আরও বেটারলি বোঝার সুবিধার জন্য। যেমন এক কথায় এটাকে আমরা বলতে পারি যে পরিস্থিতি আরো উত্তপ্ত করা। কি বলবো? এটাকে আমরা বলতে পারি এইভাবে, তোমরা বলতে পারো পরিস্থিতি আরো উত্তপ্ত করা, পরিস্থিতি আরো, পরিস্থিতি আরো উত্তপ্ত করা, পরিস্থিতি আরো উত্তপ্ত করা, টু মেক দ্য সিচুয়েশন মোর হিটেড, টু মেক দ্য সিচুয়েশন, টু মেক দ্য সিচুয়েশন মোর হিটেড, টু মেক দ্য সিচুয়েশন মোর হিটেড, মানে এই বিষয়টা এটা। তাহলে আগুনে ঘি ঢালা, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে পড়বো? অ্যাড ফুয়েল, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। নেক্সট, নেক্সট আমরা করব 18 নাম্বার ইডিয়মস, ইডিয়মস নাম্বার 18। তো এবার যেটা আমরা করব, সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করা, এটা হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করা, সময়ের, আচ্ছা কেউ অ্যাড হওয়ার চেষ্টা করলো, দেখি কি অ্যাড হতে চাচ্ছে। রাকেশ মন্ডল, আচ্ছা দেখা যাচ্ছে তো স্ক্রিন, দেখো তো, হ্যাঁ যাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করা, পাল্লা দিয়ে কাজ করা, সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করা, সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করা, এটাকে আমরা ইডিওমেটিক এক্সপ্রেশনে যদি বলি বা ইডিয়মসের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে কি করে বলবো? তখন আমাদের বলতে লাগবে, সেটাকে ইডিয়মের থ্রুতে বলা হয় এগেইনস্ট, এগেইনস্ট দ্য ক্লক, এগেইনস্ট দ্য ক্লক, এগেইনস্ট দ্য ক্লক, এটা হচ্ছে ইডিয়ম, মানে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করে, এটাকে বলা হয় এগেইনস্ট দ্য ক্লক, এটা হচ্ছে এখানকার ইডিয়ম। এক্সাম্পল দিলে বিষয়টা আরো ভালো মতো বুঝতে পারবে, এক্সাম্পল আমি দিচ্ছি, এক্সাম্পল দিলে বিষয়টা তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, যেমন ধরো কোন একটা ব্রিজ নির্মাণের কাজ, কোন একটা ব্রিজ নির্মাণের কাজ কিছু কর্মীকে দেওয়া হয়েছে, কিন্তু ব্রিজ নির্মাণের কাজটা শুরু হয়েছে বর্ষার ঠিক আগে, তাহলে বর্ষা চলে আসতে পারে, বর্ষা মৌসুমে ব্রিজটা ঠিকঠাক করে তৈরি করা যাবে না, তার জন্য কি ওই কর্মীরা বর্ষা শুরু হওয়ার আগেই যাতে
ব্রিজটাকে তৈরি করে ফেলতে পারে তার জন্য কি করছে, সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছে। অর্থাৎ নির্মাণ কর্মীরা বর্ষা মৌসুমের আগেই ব্রিজের কাজ শেষ করতে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছে। অর্থাৎ তাড়াহুড়ো করে কাজ করছে, মানে ফার্স্ট কমপ্লিট করার চেষ্টা করছে, তখন সেটাকে আমরা বলবো এগেইনস্ট দ্য ক্লক। তো এটাকে আমরা এক্সাম্পল হিসাবে নিতে পারি। তো এটাকে আমরা এক্সাম্পল হিসাবে দেখি। তাহলে এক্সাম্পল কি লিখবো? আচ্ছা, বাংলায় প্রথমে লিখি, নির্মাণ কর্মীরা বর্ষা মৌসুমের আগেই ব্রিজটি শেষ করতে মানে ব্রিজের কাজ শেষ করতে, বৃষ্টি শেষ করতে বলতে ব্রিজের কাজ শেষ করতে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছে। সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছে। তো আমরা বাংলায় বললে এরকম বললো, সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছে। তো সেটাই যখন ইংরেজিতে ইউজ হবে তখন আমরা কি করে করব দেখি। ইংরেজিতে আমরা এটাকে কি করে লিখব? নির্মাণ কর্মীরা না, তো এটাকে আমরা ইংরেজিতে বলে নির্মাণ কর্মীদের ইংরেজিতে বলা হয় এটা বলতে পারে কনস্ট্রাকশন টিম। দ্য কনস্ট্রাকশন টিম ইজ ওয়ার্কিং, মানে কাজ করছে, ইজ ওয়ার্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি লিখছি, কাজ করছে। কিসের জন্য কাজ করছে? এগেইনস্ট দ্য ক্লক। এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ইডিয়মটাকে ব্যবহার করব, এগেইনস্ট দ্য ক্লক। এই যে এগেইনস্ট দ্য ক্লক, মানে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছে। এগেইনস্ট দ্য ক্লক, সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছে। কেন? টু ফিনিশ, কি করতে? টু ফিনিশ মানে শেষ করতে। টু ফিনিশ দ্য ব্রিজ, অ্যাকচুয়ালি ব্রিজকে তো শেষ করে না, ব্রিজের কাজ শেষ করা হয় আর কি। টু ফিনিশ দ্য ব্রিজ বিফোর দ্য রেইনি সিজন, তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম? এগেইনস্ট দ্য ক্লক, তার মানে সময়ের সাথে সাথে কাজ করা, সেটাকে আমরা কি বলবো? এগেইনস্ট দ্য ক্লক আমরা এটাকে বলবো। ঠিক আছে, এটা একটা ইডিয়ম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিলে মনে হয় ভালো হবে, যে এক্সাম্পলটা তোমাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। কোন এক্সাম্পল হতে পারে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? আচ্ছা, ধরো পরীক্ষা দিতে ঢুকে গেছো, পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার খাতা জমা দেওয়ার বিষয় আসছে, কিন্তু বেল বাজার আগেই পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য তুমি কি করছো? সময়ের সাথে পাল্লা দিয়ে চলছিলে। ব্যাপারটা এরকম, যে অনেক সময় আমরা বলি না, ভাই সময়টা কি করে যে কেটে যাচ্ছে, কত তাড়াতাড়ি যে চলে যাচ্ছে, এত তাড়াহুড়ো করে আমি লিখলাম, একদম লিখে কোনো ক্রমে এখানে শেষ করলাম, না হলে না আমার এই রচনাটা লিখাই হতো না, এরকমটা আমরা বলতাম, তাই না? তো ঠিক ওই রকম ব্যাপারটা। তো ওই লাইনটাকে আমরা নিতে পারি, তাহলে বেশ মনে থাকবে। মানে কি বলো তো, এখানে আমরা চেষ্টা করব ওই লাইনগুলোকে নেওয়ার বা ওই সেন্টেন্সগুলোকে নেওয়ার যেগুলো হচ্ছে আমরা ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, তাহলে ইডিয়ম খুব মজাদার হয়। তো ব্যাপারটা এরকমই, তাহলে লিখি, বেল বাজার আগেই পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য বেলবাজার আগেই পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য, দাঁড়াও দেখি আবার কে অ্যাড হতে যাচ্ছে।
এটাই তো সমস্যা। তো বেল বাজার আগেই পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য কি করা হয়? আমি আমি ধরো তোমার কথাই বলছি, তুমি বলছো আমি সময়ের সাথে সময়ের সাথে আমি সময়ের সাথে পাল্লা দিচ্ছিলাম। আমি সময়ের সাথে পাল্লা দিচ্ছিলাম। আমি সময়ের সাথে পাল্লা দিচ্ছিলাম, এটা তুমি বললে। তো এটাকে তুমি যদি ইডিয়ম এগেইনস্ট দ্য ক্লকটাকে ইউজ করে করতে চাও, তাহলে লেখাটা কীরকম হবে? লেখাটা এখান থেকে লিখি তাহলে। আই ওয়াজ ওয়ার্কিং মানে আমি কাজ করছিলাম। আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করছিলাম। সময়ের সাথে পাল্লা দিয়ে কি লিখবে? এগেইনস্ট দ্য ক্লক। এগেইনস্ট দ্য ক্লক, এগেইনস্ট দ্য ক্লক। টু সাবমিট, টু সাবমিট মানে জমা দিতে। কি জমা দিতে? টু সাবমিট মাই এক্সাম পেপার। টু সাবমিট মাই এক্সাম পেপার, আমি আমার এক্সাম পেপারটাকে সাবমিট করার জন্য কি করছিলাম? সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছিলাম। কেন? কারণ বেল বাজার আগে সেটা জমা দিতে লাগবে, তার জন্য বিফোর দ্য বেল, বিফোর দ্য বেল র্যাং মানে বেলটা বাজার আগেই পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য আমি সময়ের সাথে পাল্লা দিয়ে 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 লিখছিলাম। ব্যাপারটা এরকম। তাহলে আশা করি সবার বোঝা গেছে এগেইনস্ট দ্য ক্লক এই ইডিয়মটা কোথায় ইউজ হয়। এগেইনস্ট দ্য ক্লক কথাটার অর্থ হচ্ছে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বা সময়ের সাথে সাথে তাড়াহুড়ো করে কাজ করা, এটাকে বলা হয় এগেইনস্ট দ্য ক্লক। এটা হচ্ছে আমাদের ইডিয়ম নাম্বার কত হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের ইডিয়ম নাম্বার 18। এখন আমরা পরের পেজে চলে যাই। নেক্সট ইডিয়ম নাম্বার আমরা করব 19, ইডিয়ম নাম্বার 19 নাম্বার ইডিয়ম। আচ্ছা, একটা কথা খুব প্রচলিত, যেরকম আমরা বলি যত গর্জে তত বর্ষে না, মানে যত গর্জে তত বর্ষে না। ব্যাপারটা এরকম বলি না অনেক সময়, মানে সে যতই বলুক, সে মানে মুখেই বেশি বেশি বলে কিন্তু কাজের বেলায় সেরকম কিছুই না। মানে মুখেই বলি লম্বা লম্বা, কাজের বেলায় লবঢঙ্কা, মানে এরকম আমরা ব্যবহার করে থাকি কিনা বাংলায়, ওটাই আমাদের ইংরেজিতেও পড়তে লাগবে, ওটাও কম্পিটিটিভ পরীক্ষায় দেয়। তো কি পড়বো আমরা? বাংলায় যদি বলি, বাংলায় বলতে লাগবে যত গর্জে তত, যত গর্জে, আচ্ছা যত গর্জে তত বর্ষে না। যত গর্জে তত বর্ষে না। যত গর্জে তত বর্ষে না। ঠিক আছে? মানে আচ্ছা, এটার আরেকটা তোমরা বাংলা লিখে নিতে পারো, শুধু মুখের কথা। শুধু মুখের কথা। শুধু মুখের কথা। কিংবা কিংবা এটা লিখতে পারো তোমাদের কি হতে পারে, হ্যাঁ ওইটাই লিখে নাও তাহলে ভালো হবে। ওইটা তোমরা মনে হয় বেশি ভালো মনে রাখতে পারবে। মুখে খই ফোটে কাজে লবঢঙ্কা। মুখে খই ফোটে, খই ফোটে, মুখে খই ফোটে কাজে লবডঙ্কা। এটা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করে থাকি। তো এটাই আমাদের ইংরেজিতে পড়তে লাগবে। কি পড়বো আমরা? ইংরেজিতে ইডিয়মটা কি হবে? ইংরেজিতে এটার যে ইডিয়ম হবে, ইডিয়মটা এরকম হবে, অল বার্ক, অল বার্ক, অল বার্ক, অল বার্ক অ্যান্ড নো বাইট। বাইট মানে কাটা বা আঘাত করা, এই ধরনের অর্থ বোঝায়। অল বার্ক মানে শুধুই চিৎকার করে, হ্যাঁ কিন্তু কাজের বেলায় কিছু নাই। অল বার্ক নো বাইট, এটা হচ্ছে ইডিয়ম আমরা পাবো।
তো এটা আমরা চেষ্টা করি যে এক্সাম্পলের সাহায্যে আরেকটু বোঝার। এক্সাম্পল আমরা কি নিতে পারি? এক্সাম্পলস ফর ইউজ, এক্সাম্পলস অফ ইউজ, এক্সাম্পল অফ ইউজ। কি এক্সাম্পল আমরা নিতে পারি? দেখো, এক্সাম্পলে আমরা নিতে পারি এরকমটা, যেমন অনেক সময় হয় না, অফিসের মধ্যে নতুন বস আসে, অফিসের মধ্যে নতুন বস আসে, তো আমরা বলি যে অনেকে বলে না যে নতুন বস শুধু নতুন বসই, আলটিমেটলি যতটা ভয় পাওয়ায় অতটা ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, তিনি যতটা বলেন আলটিমেটলি কাজে অতটা কিছুই করবেন না। ঠিক আছে, মানে আমি যেটা বলেছে যে কাজ থেকে বের করে দেবে, এরকম কাজের কিছুই বের করে দেবেন না, শুধু মুখে মুখেই বেশি বলেন নতুন বস, এরকমটা আমরা ব্যবহার করি। অর্থাৎ মুখেই শুধু বেশি বলে, কাজে কিছু করেন না। তো ওইটা, ওই এক্সাম্পলটা আমরা নিয়ে নিতে পারি। নতুন বসকে ভয় পেও না, নতুন বসকে ভয় পেও না, নতুন বসকে ভয় পেও না, তিনি তিনি আসলে তিনি আসলে যত গর্জেন, তিনি আসলে যত গর্জেন তত বর্ষেন না। ব্যাপারটা এরকম, মানে যত গর্জেন তিনি ততটা বর্ষেন না, ব্যাপারটা এরকম। তো এটাকে ইংরেজিতে আমরা ব্যবহার করি, কি করে লিখব? ব্যাপারটা এরকম, মানে বসকে দেখে ভয় পেও না, এটাকে আমরা ইংরেজিতে কি লিখতে পারি? ডোন্ট বি অ্যাফ্রেড অফ দ্য নিউ বস, নতুন বসকে দেখে ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রেড, মানে ভয় করো না, ডোন্ট বি অ্যাফ্রেড অফ দ্য নিউ বস, ডোন্ট বি অ্যাফ্রেড অফ দ্য নিউ বস। কেন কেন তাকে দেখে ভয় পাবে না? ব্যাপারটা হচ্ছে এইরকম, হি মানে তিনি, হি ইজ অ্যাপোস্ট্রফি এস রাখবেন, হি ইজ, এখানে আমি ইডিয়মটাকে ব্যবহার করছি, অল বার্ক, অল বার্ক অ্যান্ড নো বাইট, অ্যান্ড নো বাইট, এখানে আমি ইডিয়মটাকে ইউজ করে দিলাম, অল বার্ক অ্যান্ড নো বাইট। তিনি শুধু মুখেই বলেন কিছু, মানে কাজে করেন না, ব্যাপারটা এরকম, অল বার্ক নো বাইট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, বা যাই হোক বুঝতে পেরেছো আশা করি। তো অল বার্ক নো বাইট মানে মুখেই বুলি লম্বা লম্বা, কাচের বেলা লবঢঙ্কা, সেটাকে বলা হয় অল বার্ক নো বাইট। তাহলে দুটা ইডিয়ম আমরা করলাম মনে হয়, না তিনটা করলাম। একটা তো বললাম হচ্ছে আগুনে ঘি ঢালা, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। নেক্সট বললাম সময়ের সাথে সাথে কাজ করা, বা সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে কাজ করা, সেটাকে বলা হয় এগেনস্ট দ্য ক্লক। থার্ড নাম্বার করলাম অল বার্ক অ্যান্ড নো বাইট, অর্থাৎ মুখেই বলি লম্বা লম্বা, কাজের বেলা লবণহঙ্কা, এটাকে আমরা ইংরেজিতে বলি অল বার্ক অ্যান্ড নো বাইট। নেক্সট, এবার ইডিয়ম নাম্বার 20, ইডিয়ম নাম্বার 20। যেমন ইডিয়ম নাম্বার 20-তে আমি আলোচনা করছি, অনেক সময় হয় না যে তোমরাই তো বলো দাদা অঙ্কটা কি করালাম, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, মানে আগা মাথা কিছুই বুঝলাম না, বলি কি না, অর্থাৎ মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, মানে যে বিষয়টা বোঝার সাধ্যের বাইরেই, বা যেটা তুমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছুই মাথায় ঢুকলো না, বা বিষয়টা তোমার বোধগম্য হলো না, তখন আমরা কি বলি? মাথা মুন্ডু কিছুই বুঝি নাই, ব্যাপারটা এরকম। তো ওইটারও একটা ইডিয়ম আছে, সেই ইডিয়মটা আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট এই ইডিয়মটা, পরীক্ষায় আসে। তো আমি প্রথমে বাংলায় লিখছি, মাথা মুন্ডু কিছুই না বোঝা, মাথা মুন্ডু কিছুই কিছুই না বোঝা, মাথা মুন্ডু কিছুই না বোঝা। তো এই ব্যাপারটা কীরকম, মাথা মুন্ডু কিছু না বোঝা, বা বলতে পারো সবই মাথার উপর দিয়ে চলে গেল, বলি না আমরা সব মাথার উপর দিয়ে চলে গেল, সবই মাথার উপর দিয়ে, সবই মাথার উপর দিয়ে, সবই মাথার উপর দিয়ে যাওয়া, সবই মাথার উপর দিয়ে যাওয়া। যেমন আমি তোমাদের ধরো ইডিয়ম বোঝাচ্ছি, ফাইনালি কেউ কোনো ক্যান্ডিডেট এরম থাকলো যে কিছুই বুঝলো না, দাদা যে কী কী বক বক করে গেল,
আমি শুধু অনলাইন ক্লাসটাই শুধু দেখে গেলাম গুগল মিটে, আলটিমেটলি আমি কিছুই বুঝলাম না। তো তখন সেটা আমরা কি বলবো? সব মাথার উপর দিয়ে চলে গেল, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। তো এটার যে ইংরেজি ইডিয়মটা ব্যবহার করা হয়, সেই ইডিয়মটা এরকম যে অল গ্রিক, অল গ্রিক, অল গ্রিক টু মি। দেখো আমাদের বাংলার সাথে এটা সেরকম মিল নাই, কিন্তু দেখো অল গ্রিক টু মি, এটা এই ইডিয়মটা এটা দিয়ে করা হয়। অল গ্রিক টু মি মানে মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। অল গ্রিক টু মি খুব ইম্পর্টেন্ট ইডিয়ম, এসএসসিতে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে, প্লাস অন্যান্য পরীক্ষাতেও জিজ্ঞাসা করে থাকে। অল গ্রিক টু মি, তো এটা পড়তে লাগবে তোমাদের, অল গ্রিক টু মি। তো এটার এক্সাম্পল আমরা যদি ব্যবহার করি, কিরকম হতে পারে, ধরো এরকমটা যে অনেক সময় আমরা বলি না, ধরো কারো কারো ক্ষেত্রে ম্যাথামেটিক্স একদমই মাথায় ঢোকে না, তো ওকে যদি কেউ একজন গিয়ে কোশ্চেন করে যে এই অঙ্কটা বুঝি নাই, একটু দিদি বা দাদাও একটু বলে দেয় না, তখন আমরা কি বলি, আরে আমাকে তুই এসে ম্যাথামেটিক্স জিজ্ঞাসা করছিস, আমার ম্যাথামেটিক্স মাথা মুন্ডু কিছুই বুঝি না আমি ম্যাথামেটিক্সের। তো ওই এক্সাম্পলটা আমরা নিতে পারি। আমাকে আমাকে আহ, আহ, গণিত গণিত নিয়ে আমাকে গণিত নিয়ে কিছুই জিজ্ঞেস করো না, কিছুই জিজ্ঞেস করো না, আমাকে গণিত নিয়ে কিছু জিজ্ঞেস করো না, ওসব আমার মাথার উপর দিয়ে যায়, ওসব আমার মাথার উপর দিয়ে যায়, ওসব আমার মাথার উপর দিয়ে যায়, এরকমটা আমরা বলে থাকি, তাই না? তো তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করব, অল গ্রিক টু মি। তো এটাকে লিখি, না এটাকে লিখে কীরকম হবে লেখাটা, ম্যাথ বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করো না, ডোন্ট আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করিস না, ডোন্ট ডোন্ট আস্ক মি, ডোন্ট আস্ক মি, আমাকে কিছুই জিজ্ঞাসা করো না। কি নিয়ে? অ্যাবাউট ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স বিষয়ে আমাকে কিছুই জিজ্ঞাসা করিস না, মানে অঙ্ক বিষয়ে আমাকে কিছুই বলিস না। ডোন্ট আস্ক টু মি, না টু তো আসবে না, ডোন্ট আস্ক মি অ্যাবাউট ম্যাথামেটিক্স, অ্যাবাউট ম্যাথামেটিক্স। কেন? ইটস, মানে ইটস মানে ইট ইজ। এবার ইডিয়মটাকে ব্যবহার করব, অল গ্রিক, ইট ইজ অল গ্রিক। হ্যাঁ, তবে এই ইডিয়মটা ব্যবহার করার সময় না এই গ্রিক শব্দটার জিটা কিন্তু ক্যাপিটাল হবে, হ্যাঁ, অল গ্রিক টু মি, অল গ্রিক টু মি, এটা পুরোটাই অল গ্রিক টু মানে মি মানে হচ্ছে মানে আমার মাথার উপর দিয়ে যায়, বা এটার মাথা মুন্ডু আমি কিছুই বুঝি না বা বোঝার অসাধ্য, এই বিষয়টা বোঝানোর জন্য অল গ্রিক টু মি আমরা ব্যবহার করে থাকি। নেক্সট আরেকটা এক্সাম্পল তোমরা নিতে পারো যে এরকমটা, আমি আমি নতুন আমি নতুন সফটওয়্যারের আমি নতুন সফটওয়্যারের ম্যানুয়াল, ম্যানুয়াল তো বুঝো, দেখবা যে কোনো জিনিস তোমরা অনলাইনে কিনবা তার সাথে একটা ম্যানুয়াল থাকবে, ম্যানুয়াল কথার অর্থ হচ্ছে সেটাকে কী করে চালাতে লাগবে সেই বিষয়ে একটা নির্দেশিকা থাকে, সেটাকে আমরা ম্যানুয়াল বলি। একটা কার্ড থাকে না চালানোর শেখার জন্য, ওইটাকে ম্যানুয়াল, ম্যানুয়াল পড়ার চেষ্টা করেছি, চেষ্টা করেছি, ম্যানুয়াল পড়ার চেষ্টা করেছি, কিন্তু
কিন্তু এর আহ, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না, এরকমটা বলে থাকি আমরা। তার মানে কি হয়েছে, নতুন সফটওয়্যারের ম্যানুয়ালটা তুমি পেয়েছো হাতে, পড়ার চেষ্টা করেছো, কিন্তু পড়ে ওখান থেকে তুমি কিছুই উদ্ধার করতে পারলে না। ব্যাপারটা এইরকম। তখন আমরা এটাকে অল গ্রিক টু মি এই ইডিয়মটা ব্যবহার করে এই সেন্টেন্সটাকে লিখতে পারি। কীরকম, আমি চেষ্টা করেছিলাম, তো আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, এটা আই, হ্যাঁ, আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম। কি কিসের চেষ্টা করেছিলাম, টু রিড মানে পড়ার, টু রিড দ্য ম্যানুয়াল মানে ম্যানুয়ালটা পড়ার চেষ্টা আমি করেছিলাম। ম্যানুয়াল কিসের জন্য ম্যানুয়ালটা ছিল, ফর দ্য নিউ সফটওয়্যার, ফর দ্য নিউ সফটওয়্যার। কিন্তু কি হয়েছে, তার মাথা মুন্ডু তুমি কিছুই বুঝতে পারো নাই, তাই না? বাট কিন্তু কিন্তু ইট ইস, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে তোমার মানে সাধ্যের বাইরে। অল, এখানে অল গ্রিক, জি কিন্তু আমি ক্যাপিটাল বারবার বলছি, হ্যাঁ, অল গ্রিক টু মি, অর্থাৎ আমার সাধ্যের বাইরে ছিল এটা। তাহলে অল গ্রিক টু মি, এটা ইডিয়মের মানে তোমরা বুঝতে পারলে, যে মাথা মুন্ডু কিছুই না বোঝা, সাধ্যের বাইরে বিষয়ে কোনো কিছু থাকলে সেটাকে আমরা ইংরেজি কোন ইডিয়মটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা অল গ্রিক টু মি এই ইডিয়মটাকে ব্যবহার করে থাকি। সবাই বুঝতে পেরেছো বলো? বোঝা যাচ্ছে ইডিয়মগুলোর মানে, বোঝা যাচ্ছে কি, বলো আমাকে, বলো, একজন দুজন তো অ্যাটলিস্ট বলো বোঝা যাচ্ছে কি না, যারা ক্লাস করছো। তার মানে আমি শুধু বলেই যাব, তোমাদের লাভ বিশেষ কিছু হবে না। বলো দেখি, দুই একজন তো রেসপন্স করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক। তাহলে করি, কোনটা, অল গ্রিক টু মি? একদমই, আর এটা এসএসসি তে দেয় ভাই কোশ্চেনটা, আমি ওই জন্য তো বারবার বললাম অল গ্রিক টু মি, খুব স্ট্রং। আচ্ছা, তারপর দেখো, আমরা সবাই একই নৌকার যাত্রী, বা আমরা সবাই মানে একই পাল্লায় আছি, এরকম ব্যাপারটা। পরেরটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, আমি আগে লিখি, আমরা সবাই আমরা সবাই একই নৌকার যাত্রী, একই নৌকার যাত্রী, আমরা সবাই একই নৌকার যাত্রী। বা অনেক সময় আমরা বলি, আরে ভাই ওকে কি জিজ্ঞাসা করবি, আমরা সব এক গোয়ালের গরু, এরকমও বলে থাকি, বলি না, আমি জানি না মানে ও জানে না ওটা, আমরা সব এক গোয়ালের গরু, যেটা আমরা বলে থাকি, আমরা সবাই একই নৌকার যাত্রী। তো ওটাকে আমরা বলতে পারি, অনেক সময় বলি না, আহ, এক দড়িতে বাঁধা, সবাই এক দড়িতে বাঁধা, দড়িতে বাঁধা মানে সবাই একই ধরনের ভাবনা চিন্তার মধ্যে আছে, বা একই ধরনের সিচুয়েশনের মধ্যে আছে, তখন আমরা বলি সবাই এক দড়িতে বাঁধা। তো তখন সেটা ইংরেজি ইডিয়মে কিভাবে বলা হয়, তখন ইংরেজিতে কোন ইডিয়মটা ব্যবহার করা হয়, তখন ব্যবহার করা হয় যে অল ইন দ্য সেম বোট। আমি লিখে দিচ্ছি ইডিয়মটা কি ব্যবহার করা হয়, ইন দ্য অল ইন দ্য সেম বোট, বোট কোথার অর্থ হচ্ছে নৌকা, অল ইন দ্য সেম বোট, এই ইডিয়মটা কিন্তু আমরা তখন ব্যবহার করে থাকবো, সবাই এক নৌকাতে আছে, অর্থাৎ একই নৌকার যাত্রী সবাই, অল ইন দ্য সেম বোট, অল ইন দ্য সেম বোট, অল ইন দ্য সেম বোট। যেমন ব্যাপারটা এইরকম, যে একটা বাস্তব এক্সাম্পলের সাহায্যে করি তাহলে, যেমন বর্তমান দিনে চাকরি পাওয়াটা যথেষ্ট কঠিন ব্যাপার, কিন্তু তারপরেও কি হচ্ছে, ব্যাপারটা এরকম
যে অনেকে গ্র্যাজুয়েশন করে আছে, ম্যাক্সিমাম এখন ঘরে ঘরে গ্র্যাজুয়েশন, এখন ঘরে ঘরে গ্র্যাজুয়েশন, কিন্তু অথচ কেউই চাকরি পাচ্ছে না। আলটিমেটলি সব গ্র্যাজুয়েটেড কি একই নৌকার যাত্রী, সবাই বেকার হয়ে আছে, সবাই গ্র্যাজুয়েশন করেছে কিন্তু সবাই বেকার হয়ে আছে। তো এটা হয়ে যাচ্ছে একই নৌকার যাত্রী, মানে একই পরিস্থিতির মধ্য দিয়ে সবাই দিন কাটাচ্ছে, এই বিষয়টাকে বলছে একই নৌকার যাত্রী। তো এই এক্সাম্পলটা নিতে পারি আমরা, কি লিখছি যে ওটা এরকম নিতে পারো, এখন চাকরি পাওয়া কঠিন, এখন চাকরি পাওয়া কঠিন, চাকরি পাওয়া কঠিন, এখন চাকরি পাওয়া কঠিন, কিন্তু মনে রেখো, কিন্তু মনে রেখো, মানে সান্ত্বনা দিচ্ছে আর কি, কিন্তু মনে রেখো অনেক অনেক গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট মানে হচ্ছে তোমাদের কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আর কি, গ্র্যাজুয়েট, বিএ বিএসসি বিকম বিবিএ, ওটা হচ্ছে গ্র্যাজুয়েশন মানে কলেজ কমপ্লিট করা, গ্র্যাজুয়েটই একই সমস্যার সম্মুখীন, একই সমস্যার সম্মুখীন, সকল গ্র্যাজুয়েটই একই সমস্যার সম্মুখীন, অর্থাৎ একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, মানে সবাই বেকার হয়ে পড়ে আছে, গ্র্যাজুয়েশন তো সবাই করেছে, ওটাকে আমরা বলবো অল ইন দ্য সেম বোট। তো এটাকে যদি লিখি, ফাইন্ডিং ফাইন্ডিং এ জব, মানে একটা চাকরি খোঁজা বা একটা চাকরি পাওয়া, ফাইন্ডিং এ জব স্টাফ, স্টাফ মানে কঠিন, স্টাফ রাইট নাও, মানে বর্তমানে চাকরি পাওয়া যথেষ্ট টাফ, যথেষ্ট কঠিন, না ফাইন্ডিং এ জব একটা চাকরি পাওয়া, স্টাফ রাইট নাও বর্তমানে কঠিন, পাওয়া কঠিন, চাকরি পাওয়া কঠিন, বাট বাট কিন্তু, রিমেম্বার কিন্তু মনে রেখো, বাট রিমেম্বার, বাট রিমেম্বার মেনি গ্র্যাজুয়েটস, মানে অনেক গ্র্যাজুয়েটস, মেনি গ্র্যাজুয়েটস, মেনি গ্র্যাজুয়েটস আর, আর আর কি ইডিয়মটা কি ব্যবহার করবো বলো, অল ইন দ্য সেম বোট, ইডিয়মটা এখানে ব্যবহার করব, অল ইন দ্য সেম বোট, অল ইন দ্য সেম বোট, অনেক গ্র্যাজুয়েটে এখন এই সমস্যার সম্মুখীন হয়েছে, মানে একই পরিস্থিতির মধ্য দিয়ে কাটাচ্ছে, অল ইন দ্য সেম বোট। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি অল ইন দ্য সেম বোটের, তাহলে এক কাজ করি, এখানে এরম করে দিয়ে দিই নেক্সট পেজ, নেক্সট পেজ, কারণ এখানে তো কমপ্লিট হলো না, নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ, প্রিভিয়াস পেজ। আচ্ছা, ব্যাপারটা এরকম বলতে পারি, আচ্ছা ঝড়ের সময় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে সবার বাড়ি থেকে বিদ্যুৎ চলে গেল, মানে কোন এক পাড়ার প্রত্যেক বাড়ি থেকে বিদ্যুৎ চলে গেল, তো আলটিমেটলি কি সবাই কি অন্ধকারের মধ্যে পড়ে গেল, একই পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে দিন, একই পরিস্থিতির সম্মুখীন হয়ে গেল, তখনও আমরা ব্যবহার করব অল ইন দ্য সেম বোট, এই ইডিয়মটাকে ব্যবহার করব আমরা। যেমন লিখি এক্সাম্পলটা, তাহলে বুঝতে পারবো, ঝড়ের, ঝড়ের সময়, ঝড়ের সময় বিদ্যুৎ চলে গেল, ঝড়ের সময় বিদ্যুৎ চলে গেল, তখন পাড়ার সবাই, তখন পাড়ার, তখন পাড়ার সবাই, তখন পাড়ার সবাই একই নৌকার যাত্রী ছিল, একই
নৌকার যাত্রী, এখানে তাহলে তখন তো আর নৌকার যাত্রীর ব্যাপারটা নয়, একই নৌকার যাত্রী ছিল, মানে একই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিল, অর্থাৎ সবাই অন্ধকারের মধ্যে ছিল, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। তো এটাকে যদি আমরা ট্রান্সলেট করে লিখি তাহলে কীরকম লিখব? হোয়েন, যখন, হোয়েন দ্য পাওয়ার, পাওয়ার মানে এখানে বিদ্যুতের কথা বলা হচ্ছে, পাওয়ার ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট কথার অর্থ হচ্ছে চলে গেল, ওয়েন্ট আউট চলে গেল, কখন? ঝড়ের সময়, তাই না? ডিউরিং দ্য স্টর্ম, মানে ঝড়ের সময় যখন পাওয়ার চলে গেল অর্থাৎ বিদ্যুৎ চলে গেল, তখন কি প্রত্যেকে, এভরিওয়ান প্রত্যেকে, কোথাকার? ইন দ্য নেইবারহুড, মানে প্রতিবেশী প্রত্যেকেই আর কি, ইন দ্য নেইবারহুড ওয়াস, কি ছিল? ওয়াস, কি পরিস্থিতির মধ্যে ছিল? একই পরিস্থিতির মধ্য দিয়ে ছিল, তখন আমরা বলবো অল ইন দ্য সেম, অল ইন দ্য সেম বোট, অল ইন দ্য সেম বোট, এটা আমরা বলবো। তাহলে এটা কত নাম্বার ইডিয়ম গেল? ইডিয়ম নাম্বার 21। এখন আমরা করব ইডিয়ম নাম্বার 22, ইডিয়ম নাম্বার 22। আচ্ছা, এই ইডিয়মটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি, যেমন দুর্গাপূজার সময় আমরা যাই জামা কাপড় কেনার জন্য, পূজা পারপাসে, তো দেখি যে সব জামা কাপড়েরই দাম করে রেখেছে আকাশ ছোঁয়া, তাই কি না? আমরা এই শব্দটা ব্যবহার করি, গোলা কাটা দাম, মানে মোর এক্সপেন্সিভ, এই ব্যাপারটা আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আমি সেটাই লিখছি, গোলা কাটা দাম, গোলা কাটা দাম, গোলা কাটা দাম। আচ্ছা, কাটার কি চন্দ্রবিন্দু হবে? জানি না, হতেও পারে, না হতে পারে, ঠিক জানি না। বা এরকম আমরা বলি যে দাম শুনে আমার চোখ কপালে উঠে গেল, দাম শুনে চোখ কপালে উঠে, মানে মোর এক্সপেন্সিভ, চোখ কপালে ওঠা, এই অর্থে ব্যবহার হতে পারে, চোখ কপালে ওঠা। কিংবা আচ্ছা, এটার ইডিয়মটা কি হবে? যদি আমরা বলি এটার ইডিয়মটা কি হবে দাদা, এটার ইডিয়ম যেটা ব্যবহার করা হয় ইংরেজিতে, যে ইডিয়মটা এখানে ব্যবহার করা হয় সেটা এরকম, অ্যান আর্ম, মানে একটা বাহু, বাহু মানে হাত, ঠিক আছে? অ্যান্ড 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 এ লেক, মানে তোমাকে পুরো বডিটা দিচ্ছে না, একটা পুরো বডির মধ্যে শুধু একটা হাত কেটে দিয়ে দিচ্ছে, একটা পা কেটে দিয়ে দিচ্ছে, বলেছে পুরো বডিটার দাম দাও। ব্যাপারটা এইরকমই বোঝানোর চেষ্টা করছে, মানে কোনো জিনিসের একটা হাত একটা পা কেটে দিয়ে দিচ্ছে তোমাকে, আর বাকি অন্যান্য পার্ট দিচ্ছে না তোমাকে, অথচ প্রচুর দাম নিয়ে নিচ্ছে, মানে পুরো বডিটার দাম নিয়ে নিচ্ছে, মানে এই অর্থে বোঝাচ্ছে বিষয়টা বলতে গেলে। তো অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইউনিক টাইপের একটা, কিন্তু তোমাদের ইউনিক টাইপের ইডিয়ম। দেখো, এটার সাথে লিটারাল মিনিংয়ে সেরকম মিল নাই, অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, এটা মনে হচ্ছে গোলা কাটা দাম। তো যাই হোক, এটাকে আমরা ইউজ করব সেন্টেন্সের মাধ্যমে। তো এক্সাম্পলস অফ ইউজ, এক্সাম্পলসগুলো দেখি। এক নাম্বার এক্সাম্পল এটা নিতে পারি, যেমন ধরো একটা নতুন গাড়ি তোমার কেনার ইচ্ছা ছিল, বা নতুন গাড়ি একটা তুমি কিনতে গেছো, কিন্তু ওটার দাম দেখে তুমি একদম পিছিয়ে আসলে, অনেক সময় হয় কি না? তো এটা আমরা লিখতে পারি, আমি আচ্ছা লিখছি এটা, আমি এই নতুন গাড়িটা, আমি এই নতুন গাড়িটা কিনতে, আমি এই নতুন গাড়িটা কিনতে চেয়েছিলাম, আমি এই নতুন গাড়িটা কিনতে চেয়েছিলাম।
আমি নতুন গাড়িটা কিনতে চেয়েছিলাম, কিন্তু এটার দাম এটার গোলা কাটা দাম ছিল। এইভাবে লিখি তাহলে ভালো হয়। এটার গোলা কাটা দাম ছিল। এটার গোলা কাটা দাম। গোলা কাটা দাম। এটা আমরা ব্যবহার করে থাকি। তো এটাকে যদি আমরা এখন ট্রান্সলেট করে লিখি তাহলে লেখাটা কিরকম আসবে? না, আমি নতুন গাড়ি কিনতে চেয়েছিলাম। আচ্ছা, ওয়ান্টেড। আই ওয়ান্টেড আই ওয়ান্টেড আই ওয়ান্টেড টু বাই টু বাই আই ওয়ান্টেড টু বাই দ্যাট দ্যাট মানে এই, দ্যাট নিউ কার। আমি এই নতুন গাড়িটা কিনতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, টু বাই কিনতে, কি, দ্যাট নিউ কার এই নতুন গাড়িটা আমি কিনতে চেয়েছিলাম। বাট কিন্তু 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 কিনতে পারি নাই কেন? কারণ এটার গোলা কাটা দাম ছিল। ইট কস্টস মানে এটার দাম। ইটস ইট কস্টস মানে এটার দাম কেমন ছিল? অ্যান আর্ম এই যে ইডিয়ম আমি এখানে ব্যবহার করছি, অ্যান আর্ম অ্যান্ড এ লেগ অ্যান্ড এ লেগ। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওইখানে আমি একটা পড়ালাম, সেটা ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি তোমাদের। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, এটা আসে পরীক্ষায়। ইম্পর্টেন্ট আমি কিন্তু বলে দিলাম, অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ। আচ্ছা, এটা হচ্ছে গোলাকাটা দামের রেসপেক্টে হয়। আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি। এটা অনেক সময় এই অর্থে ব্যবহার করা হয়, মানে পকেটে টান পড়া। পকেটে টান পড়া মানে কি? টাকা পয়সার অভাব দাঁড়ানো। তখনও আমরা অ্যান আর্ম অ্যান্ড এ লেগ ব্যবহার করতে পারি। কিরকম ব্যাপারটা? ধরো, হ্যাঁ, এটা এক্সাম্পল নিতে পারো। গতকাল ল্যাপটপটা ল্যাপটপটা গতকাল ল্যাপটপটা ঠিক করলাম। মানে ধরো খারাপ হয়েছে, রিপেয়ার করেছো তুমি। গতকাল ল্যাপটপটা ঠিক করলাম, কিন্তু মেরামতের খরচ দিতে গিয়ে কিন্তু মেরামতের খরচ দিতে গিয়ে আমার আমার হাতে পায়ে টান পড়ার মতো অবস্থা। টান পড়া বানান ডাবিন্দ্র না ঢুসিয়ে দেবো। টান পড়ার মতো অবস্থা। আচ্ছা, টান পড়ার মতো অবস্থা মানে এই অর্থেও ব্যবহার করা হয়। মানে বহুত এক্সপেন্সিভ জিনিসটা তুমি এতটার দাম ভাবতেও পারো নাই, পরে দেখা গেল যে তোমাকে বেশি দামে জিনিসটাকে কিনতে লাগছে বা বেশি দাম তোমাকে দিতে লাগছে, তখন সেটাকে আমরা বলি টান পড়ার মতো অবস্থা। তখনও কিন্তু অ্যান আর্ম অ্যান্ড এ লেগ এই ইডমটা কিন্তু আমরা ব্যবহার করব। তো এটাকে আমি ট্রান্সলেট করলেই বুঝতে পারবে কেমন হবে ট্রান্সলেশনটা। আমি গতকাল ল্যাপটপটা ঠিক করলাম। আচ্ছা, ল্যাপটপটা ঠিক করলাম। আই ফিক্সড মাই ল্যাপটপ আই ফিক্সড আই ফিক্সড মাই ল্যাপটপ আই ফিক্সড মাই ল্যাপটপ আমি ল্যাপটপটা ঠিক করলাম কবে? গতকাল। আচ্ছা, আই ফিক্সড মাই ল্যাপটপ ইয়েস্টারডে আমি গতকাল ল্যাপটপটা ঠিক করলাম। আই ফিক্সড মাই ল্যাপটপ ইয়েস্টারডে। আচ্ছা, কমা তো লাগবে না যেহেতু এবং ব্যবহার করেছি না, না কিন্তু লেখা আছে। আচ্ছা, অ্যান্ড অ্যান্ড দ্য রিপেয়ার কস্ট অ্যান্ড দ্য রিপেয়ার কস্ট
অর্থাৎ মেরামত করার যে দাম, দামটা কেমন ছিল? টান পড়ার মতো অবস্থা ছিল। অর্থাৎ প্রচুর দাম ছিল বিষয়টার, অকল্পনীয় দাম। তখন আমরা ব্যবহার করব অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, এটা আমরা ব্যবহার করব। এটা গেল 22 নাম্বার ইডিয়ম। এখন আমরা যেটা করব 23 নাম্বার ইডিয়ম। ইডিয়ম নাম্বার 23। ইডিয়ম নাম্বার 23। আচ্ছা, এবার লিখি। আচ্ছা, ব্যক্তিগত স্বার্থ বা গোপন কোনো উদ্দেশ্য থাকা। যেমন দেখো, অনেক সময় কি বলো তো, কোনো একজন বন্ধু যার সাথে তোমার দেখা নাই, সাক্ষাৎ নাই সেরকম, বা রাস্তায় দেখা হলেও সেরকম কথা বলে না, কিন্তু হঠাৎ করে সে তোমার সাথে ভালো বিহেভিয়ার করছে। তখন আমাদের মনে কিন্তু সন্দেহ জেগে যায়, ও আমার সাথে ভালো বিহেভিয়ার করছে, আমার সাথে সাথে চলছে, আমাকে হেল্পফুল, মানে আমার সাথে আমাকে হেল্প করছে প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে। নিশ্চয়ই এর কোনো গোপন উদ্দেশ্য আছে, এর নিশ্চয়ই কোনো গোপন টার্গেট আছে, এটা আমরা কিন্তু বলে থাকি। অর্থাৎ স্বার্থগত, ব্যক্তিগত স্বার্থ বলতে পারো, ব্যক্তিগত স্বার্থ বা গোপন কোনো উদ্দেশ্য থাকা। তো সেটারও একটা ইডিয়ম আছে, এটা আমরা পড়ব। তো লিখছি ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ বা গোপন উদ্দেশ্য থাকা, বা গোপন উদ্দেশ্য থাকা। যদি ব্যক্তিগত স্বার্থ বা গোপন উদ্দেশ্য থাকে, তাহলে সেটাকে আমাদের ইডিয়ম যেটা ব্যবহার করতে লাগে, ইডিয়মটা ব্যবহার করব আমরা এরকম। ইডিয়মের ক্ষেত্রে যেটা ব্যবহার হবে সেটা এরকম ইডিয়ম ব্যবহার হবে। অ্যান এক্স, এক্স কথার অর্থ হচ্ছে কুড়াল, কুড়াল, হ্যাঁ, অ্যান এক্স একটা কুড়াল। কিসের জন্য? টু গ্রাইন্ড, গ্রাইন্ড করার জন্য। গ্রাইন্ড কথার অর্থ কি? গ্রাইন্ডিং মেশিন জানো না, গ্রাইন্ড করে। তো গ্রাইন্ড করার জন্য তুমি একটা কুড়াল খুঁজছো, মানে ওর একটা কুড়াল, ও একটা কুড়ালের সন্ধান করছে কিসের জন্য? গ্রাইন্ড করার জন্য। অর্থাৎ তার কোনো গোপন উদ্দেশ্য আছে, সেই গোপন উদ্দেশ্যটাকে ফুলফিল করার জন্য সে তোমার সাথে ভালো বিহেভিয়ার করছে, এই ধরনের ব্যাপারটা আর কি। অ্যান এক্স টু গ্রাইন্ড, এটা ইডিয়ম। তাহলে এই ইডিয়মটাকে আমরা কতগুলো এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথমত একটা এক্সাম্পল আমরা নিই। এক্সাম্পলস হিসাবে আমরা নিতে পারি এরকম, সে হঠাৎ এত সাহায্য করছে কেন? এত সাহায্য, সে হঠাৎ এত সাহায্য করছে কেন? সে হঠাৎ এত সাহায্য করছে কেন? সে হঠাৎ এত সাহায্য করছে কেন? এর পেছনে, এর পেছনে, এর পেছনে, এর পিছনে কি তার কোনো গোপন উদ্দেশ্য আছে? এর পেছনে কি তার কোনো গোপন উদ্দেশ্য আছে? তার কোনো গোপন উদ্দেশ্য আছে? তার কি কোনো গোপন উদ্দেশ্য আছে? তো এটাকে যদি আমরা ট্রান্সলেট করে লিখি, তাহলে লেখাটা এরকম আসবে। সে কেন, কেন সে হঠাৎ এত সাহায্য করছে কেন? হোয়াই, হোয়াই, হোয়াই মানে কেন। ইজ শি, শি বিং সো হেল্পফুল, সো হেল্পফুল। হোয়াই ইজ শি বিং সো হেল্পফুল অল অফ এ সাডেন। হঠাৎ করে সে আমার সাথে এত ভালো আচরণ করছে কেন? ডাস, ডাস she have, does she have an ex মানে টু গ্রাইন্ড, তার কি কোনো গোপন টার্গেট বা গোপন কোনো উদ্দেশ্য আছে?
বা ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নিয়ে কি সে আমার কাছে সাথে ভালো ব্যবহার করছে, এরকমটা আমরা কিন্তু বলে থাকি। ঠিক আছে, তখন আমরা এই যে ইডিয়মটা সেটা ব্যবহার করব, অ্যান এক্স টু গ্রাইন্ড। কিংবা এইটা আমরা অনেক সময় এই অ্যান এক্স টু গ্রাইন্ড, এটার আরেকটা মিনিং হয়, এটা একটু লিখে রাখবো। এটা আরেকটা মিনিং হয়, আরেকটা মিনিং হয়, সেটা হবে এইরকম। ব্যক্তিগত ক্ষোভ, পুরনো ব্যক্তিগত ক্ষোভ, ব্যক্তিগত কোনো ক্ষোভ, ব্যক্তিগত 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 কোনো ক্ষোভ, এই উদ্দেশ্যে অনেক সময় ব্যবহার হয়। ব্যক্তিগত কোনো ক্ষোভ মানে ব্যক্তিগত রাগ, এই উদ্দেশ্য ব্যবহার করা হয় এটাকে, এই ইডিয়মটাকে। আচ্ছা, ওই ধরনের তাহলে একটা এক্সাম্পল দিই না, ব্যক্তিগত কোনো ক্ষোভের দ্বারা এই ধরনের একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে সুবিধা হবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে ব্যক্তিগত কোনো ক্ষোভের, কোথায় ব্যক্তিগত ক্ষোভের রেসপেক্টিভ ব্যবহার হয়। আচ্ছা, অনেক সময় এরকমটা হয় না যে কোনো টিচারের নামে কোনো স্টুডেন্টের গার্জিয়ান গিয়ে কমপ্লেন করলো, তারপর থেকে ওই টিচার ওই ক্ষোভটা নিয়ে বসে আছে, প্রতিবার কি করে, যে স্টুডেন্টের বাবা যে অভিযোগ করেছে সেই স্টুডেন্টকে প্রতিবারই ইচ্ছাগতভাবে কম নম্বর দেয়। এগুলা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের ঘটনা দেখেই থাকি, তাই কি না? তো ওই যে ব্যক্তিগত কোনো ক্ষোভ, তার কারণে কম নম্বর দিচ্ছে, ওই ব্যক্তিগত ক্ষোভটাকে আমরা অ্যান এক্স টু গ্রাইন্ড বলবো। ঠিক আছে, আচ্ছা লিখলে বুঝতে পারবে। শিক্ষক শিক্ষক তার সব সময়, না শিক্ষক তার তো না, তাকে বলি তাহলে, শিক্ষক তাকে সব সময় কম নম্বর দেন, কম নম্বর দেন, শিক্ষক তাকে সবসময় কম নম্বর দেন। আমার আমার মনে হয় আমার মনে হয় তার ব্যক্তিগত কোনো ক্ষোভ আছে, তার ব্যক্তিগত কোনো ক্ষোভ আছে, তার ব্যক্তিগত কোনো ক্ষোভ আছে, কারণ গত বছর তার বাবা আহ, ওই শিক্ষকের গত বছর তার বাবা ওই শিক্ষকের নামে অভিযোগ করেছিলেন। ওই ব্যক্তিগত ক্ষোভের কারণেই প্রতি বছর হয়তো কম নম্বর দিচ্ছে, তখনও এই ব্যক্তিগত ক্ষোভের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি অ্যান এক্স টু গ্রাইন্ড। যেটা আমরা পরের পেজে করি, দাঁড়াও এটা পেজ নিয়ে নিই। তাহলে এটাকে আমরা যদি ট্রান্সলেট করি, কি ছিল, শিক্ষক তাকে সবসময় কম নম্বর দেন, দ্য টিচার দ্য টিচার দ্য টিচার অলওয়েজ gives him লো মার্কস বলতে পারবা, লো গ্রেডসটাই ভালো লাগে, লো গ্রেডস, সবসময় লো গ্রেডস দেয়, লো গ্রেডস। আমার মনে হয় তার ব্যক্তিগত কোনো ক্ষোভ আছে, আমার মনে হয় তার কোনো ব্যক্তিগত ক্ষোভ আছে, আই থিঙ্ক
I think uh, she has she has and আমি মানে টিচারকে মহিলা হিসেবে ভাবলাম, তার জন্য সি নিলাম, হি হিসাবে নেওয়া যেত। শি হ্যাজ অ্যান্ড কি আছে, তার কি আছে, ব্যক্তিগত ক্ষোভ আছে। অ্যান এক্স টু গ্রাইন্ড, অ্যান এক্স টু গ্রাইন্ড, আচ্ছা এইটা আছে, তার ব্যক্তিগত ক্ষোভ আছে। অ্যান এক্স টু গ্রাইন্ড, তার ব্যক্তিগত কি আছে, ক্ষোভ আছে, ব্যক্তিগত ক্ষোভ আছে। কারণ গত বছর তার বাবা ওই শিক্ষকের নামে অভিযোগ করেছিলেন। বিকজ বিকজ তার বাবা হিজ ফাদার কি করেছিল, অভিযোগ, কমপ্লেইন্ড 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 অ্যাবাউট হার, মহিলা তাই হার, অ্যাবাউট হার কিছু একটা বাদ গেল। তার বাবা ওই শিক্ষকের নামে অভিযোগ করেছিলেন কারণ তার গত বছর তার মানে অ্যাবাউট হার লাস্ট ইয়ার। দেখো এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো কিনা সবকটা ইডিয়ম, সবার কাছে ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত সবকটা ইডিয়ম? তাহলে কি কি ইডিয়ম পড়লাম? অ্যান এক্স টু গ্রাইন্ড, অ্যান আর্ম অ্যান্ড এ লেগ মানে অনেক বেশি দাম। তারপর পড়লাম হচ্ছে অল ইন দ্য সেম বোট, অর্থাৎ একই নৌকার যাত্রী হওয়া। অল গ্রিক টু মি, এটা মানে হচ্ছে মাথা মুন্ডু কিছুই না বোঝা। তারপর মুখে গর্জে তত বর্ষে না। অল বার্ক অ্যান্ড নো বাইট। তার আগে পড়লাম এগেইনস্ট দ্য ক্লক, অর্থাৎ সময়ের সাথে সাথে কাজ করা, অর্থাৎ তাড়াহুড়ো করে কোনো জিনিসকে পরিসমাপ্ত করা। আগুনে ঘি ঢালা, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, এটা আমরা পড়লাম। তার আগে এবার আমরা এক ঝলকে এটা দেখে নিই। দেখো এখানে আমি সামারি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, একটা সামারি আমি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ওইটা তো ডিটেল আমি পড়ালাম, ওখানে তো আমি ডিটেল পড়ালাম, এখানে আমি সামারি ফর্মেটে দিয়ে দিয়েছি, তোমাদের সুবিধা হবে। তাহলে কি কি দিয়েছি দেখো। প্রথমে কি পড়লাম, অ্যান এক্স টু গ্রাইন্ড, এটা মানে ওলট পালট করেই আছে, মানে ব্যক্তিগত স্বার্থ বা গোপন উদ্দেশ্য থাকা, হ্যাভিং এ সিক্রেট এজেন্ডা অর গ্রিভেন্স। তারপর পড়লাম অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, কোথার অর্থ হচ্ছে কি, অনেক বেশি দাম, এক্সট্রিমলি এক্সপেন্সিভ। এগেইনস্ট দ্য ক্লক মানে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে কাজ করা, অর্থাৎ রাশিং টু ফিনিশ বিফোর এ ডেডলাইন। তারপর হচ্ছে অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, আগুনে ঘি ঢালা। মেকিং এ ব্যাড সিচুয়েশন ওর্স, মানে কোনো একটা খারাপ পরিস্থিতিকে আরও খারাপ তৈরি করা। অল গ্রিক টু মি, মাথা মুন্ডু, আচ্ছা এটা টাইপটা ভুল হয়েছে, এটা মুন্ডু হবে। হ্যাঁ, এটাকে ঠিক করে দিই আমি, মুন্ডু, মাথা মুন্ডু, মাথা মুন্ডু, মাথা মুন্ডু কিছুই না বোঝা, এটাকে বলছে কি, অল গ্রিক টু মি। এটা খুব ইম্পর্টেন্ট, আবার বারবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় দেখেছি। অল ইন দ্য সেম বোট, সবাই একই নৌকার যাত্রী। শেয়ারিং দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, মানে একই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া। অল বার্ক অ্যান্ড নো বাইট, যত গর্জে তত বর্ষে না, মানে টকিং টাফ উইদাউট অ্যাকশন, মানে থ্রেডিং অ্যান্ড টকিং টাফ উইদাউট অ্যাকশন, মানে কোনো কাজ না করে শুধু বকবক করে যায়, এই বিষয়টা হচ্ছে এটা। তো এতদূর ক্লিয়ার হয়েছে সবার তো সামারি? এবার ভাই প্রশ্নের উত্তর করো, বলো প্রথম প্রশ্ন, তার উত্তর কি হবে? প্রত্যেকের কাছে কিন্তু উত্তর চাই, আমি প্রত্যেকের কাছে উত্তর চাই, বলো ভাই।
হুম? হুইচ ইডিয়ম ডেসক্রাইব সামথিং দ্যাট কস্ট এ লট অফ মানি, মানে অনেক বেশি দাম। বাকিরা বলো কি হবে উত্তর বলো। আচ্ছা তুমি বাকিরা বলো। হ্যাঁ, অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, হ্যাঁ এটা হবে উত্তর, ঠিক ঠিক, এটা হবে উত্তর। এ বাকিরা ক্লাস করলে তারা বলতে পারছো না? অনেকে তো আছো ক্লাসের মধ্যে। ভাস্বতী আছে, নন্দিতা আছে, রঞ্জন আছে, টোটন আছে, রিয়া আছে। ভাস্বতী, নন্দিতা, রঞ্জন, রিয়া, অনিমা, ই কজন, এই কয়েকজন আছে। বাকি তো জয়েন করলো তো অনেকে, ওদের ইংলিশ প্রয়োজন নাই। প্রথম থেকে ক্লাস করি নাই মানে? তুমি তো শুরুতেই হ্যাঁ আজকে ফার্স্ট তো তুমি দেখলে না এটা? আমি তো ডিটেলসেই বোঝালাম আজকে। আচ্ছা আমি কি বললাম এখানে পড়ো। কস্ট অফ, কস্ট এ লট অফ মানি, অনেক বেশি দাম। অনেক বেশি দাম হলে ওটাকে আমরা কোন ইডিয়মের সাহায্যে প্রকাশ করি বলো তো? অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, এই ইডিয়মটা ব্যবহার করি না? 2 নাম্বার দেখো, হোয়াট ডাজ ইট মিন ইফ সামওয়ান হ্যাজ অ্যান এক্স টু গ্রাইন্ড। অ্যান এক্স টু গ্রাইন্ড মানে কি? অ্যান এক্স টু গ্রাইন্ড কথাটার মানে কি? অ্যান এক্স টু গ্রাইন্ড কথাটার মানে হচ্ছে গোপন কোনো উদ্দেশ্য থাকা। গোপন কোনো উদ্দেশ্য থাকা, তাহলে উত্তর কোনটা হবে বলো? হ্যাঁ অপশন বি হবে, রাইট। দে হ্যাভ এ হিডেন মোটিভ অর পার্সোনাল গ্রিভেন্স, এইরকমই থাকে ভাই পরীক্ষায়, কঠিন থাকে না, এইরকমই থাকে, সেরকম কিছুই না। পরেরটা বলো। ইফ ইউ আর রাশিং টু ফিনিশ অ্যান এক্সাম, হ্যাঁ এগেনস্ট দ্য ক্লক। হ্যাঁ, ইফ ইউ আর রাশিং টু ফিনিশ অ্যান এক্সাম, মানে তুমি একটা পরীক্ষা কমপ্লিট করার জন্য তাড়াহুড়ো করছো, বিফোর দ্য বেল রিং, মানে বিল বাজার আগে, তাহলে ইউ আর ওয়ার্কিং, তাহলে তুমি কি ধরনের কাজ করছো? সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে কাজ করছো, তাই তো? ওটাকে ইডিয়মের সাহায্যে কি করে প্রকাশ করা হয়? এগেইনস্ট দ্য ক্লক, এই হিসাবে প্রকাশ করা হয়, এগেইনস্ট দ্য ক্লক। 4 নাম্বার অপশনে, হ্যাঁ, ইফ এ ম্যাথ প্রবলেম ইজ সো হার্ড, মানে যদি একটা ম্যাথ প্রবলেম অনেক বেশি কঠিন হয়। হ্যাঁ, হ্যাঁ অপশন এই হবে। হ্যাঁ, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট অল, তুমি তারপরেও এটা বুঝতেই পারছো না, তাহলে তখন তুমি সেটাকে কি বলবে? তখন সেটাকে তুমি বলবে ইটস অল গ্রিক টু মি, মাথা মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। অর্থাৎ অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর, অপশন এ হবে। আর এটা হয়ে গেল অপশন বি হলো সঠিক উত্তর। তারপরে এটা বলো, আগুনে ঘি ঢালা, এটা আমি বাংলায় দিয়েছি, যদিও এইভাবে থাকবে না সেন্ট্রালের এক্সামে। অ্যাট অ্যাট ফুয়েল টু দ্য ফায়ার, অ্যাট ফুয়েল টু দ্য ফায়ার, এটা হবে অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ অপশন সি। তো এই ইডিয়ম কয়েকটা বোঝা গেছে, যে কয়টা করালাম পরীক্ষায় আসলে পারা যাবে কি যাবে না বলো? তোমরা শুধু কি করবে বলো তো, রিডিং, শুধু রিডিং দেবে, অত দরকার নাই অত ডিটেল, মানে কি বলো তো, ডিটেলেই যেটা পড়ালাম ওটাই শুধু রিডিং দেবে না, দেখবে পরীক্ষার হলে কিন্তু পারবে, অবশ্যই পারবে। মানে ইংরেজি আলটিমেটলি কঠিন কিছু না, এটা হচ্ছে কি বলতো ডিটেল বোঝার বিষয়, মানে কানেক্ট করে করে তুমি যদি পড়াশোনা করো তাহলে ইংরেজি ভোকাব আরামসে মনে রাখা যায়। তো আজকে আমাদের শুধু ইংরেজি ক্লাসই ছিল, এটাই হলো। আহ, তোমরা কি জিকে করবে? আচ্ছা থাক তাহলে, ঠিক আছে, এত দূরই থাক। আমি তোমাদের এই পিডিএফটা পাঠিয়ে দেবো না গ্রুপে, হ্যাঁ, দেখে নিও সবাই, ঠিক আছে।
হ্যাঁ।